রিয়াল মাদ্রিদ ডিসিশন নিছে আর কোমোতে লোনে থাকা আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাসকে তারা এই জানুয়ারিতেই দলে ফেরত নিয়ে আসবে। নিকো পাস লাস্ট 1.5 সিজন ধরে সিরিয়ার ক্লাব কোমোতে লোনে ছিল এবং এই 1.5 সিজনে কোমোর হয়ে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন কিন্তু এই নিকো পাজেরই। নিকো পাজ অ্যাটাকিং মিডফিল্ডারে খেললেও সে কোমোতে খুব দারুণ পারফরমেন্স করছে এই 1.5 সিজনে। কোমোর সবচেয়ে প্রত্যেকটা অ্যাটাকেই তার একটা ভালো কন্ট্রিবিউশন থাকে, সে রেগুলার বেসিসে হয় গোল করে নাইলে অ্যাসিস্ট করে এবং কোমোর হয়ে তার এই পারফরমেন্স দেখেই রিয়াল মাদ্রিদ মূলত একটু আর্লি বেসিসেই কিন্তু তাকে এই লোন থেকে ব্যাক করাইতেছে, নইলে কিন্তু তার ব্যাক করার রিয়াল মাদ্রিদের ব্যাক করার কথা 2026 বিশ্বকাপের পরে। এখন এই নিকো পাস যে রিয়াল মাদ্রিদ ব্যাক করাইতেছে, তো এইটাতে করে আসলে কি ইম্প্যাক্ট হইতে পারে নিকো পাসের জন্য এই ডিলটা, এই মুভটা কেমন হইতে পারে, রিয়াল মাদ্রিদের জন্য এই মুভটা কেমন হইতে পারে এবং আলটিমেটলি আর্জেন্টিনার জন্য এই মুভে কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে। ফার্স্ট অফ অল, নিকো পাস কেন আসলে কোমোতে লোনে দেওয়া হয়েছিল? নিকো পাস রিয়ালের ইউটিউবে খেলতো, বাট 23-24 সিজনে সে কিন্তু রেগুলার বেসিসে রিয়ালের স্কোয়াডে থাকতো। লা লিগা এবং ইউসিএল এর কয়েকটা ম্যাচ সে ভালো গেম টাইমও পাইছে। তখন কিন্তু রিয়াল মাদ্রিদের স্কোয়াডে লুকা মদ্রিচ, টনি ক্রুস, স্যাবেসের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিল, সাথে কিন্তু জুড বেলিংহামও ছিল। তো এরপরে যেটা হয় 23-24 সিজনে রিয়াল মাদ্রিদ টার্কিশ ওয়ান্ডার কিড আর্দা গুলারকে সাইন করে, যে আর্দা গুলার কিন্তু নিকো পাচের মতো সেম ক্যাটাগরি প্লেয়ার, লেফট ফুটেড অ্যাটাকিং মিডফিল্ডার। তো রিয়াল মাদ্রিদ যখন কোনো একটা নিউ সাইনিং করে, তো তাদের ফোকাস থাকে সেই নিউ সাইনিংটার প্রতি এবং তারা যেটা করে ওই সাইনিং এর পজিশনে যে থাকে সে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে যে টিমে সে ফাইট করবে, তার লেভেলটা আপগ্রেড করবে, তাহলে তাকে দলে রেখে দেন, না হলে কিন্তু তাকে হয় সেল করে না হলে লোনে পাঠায়। তো নিকো পাস যেহেতু ইয়াং ছিল, তো তাকে আসলে রিয়াল মাদ্রিদ কোমোতে লোনে পাঠায় যাতে সে বেশি গেম টাইম পায় এবং সেখানে সে নিজেকে ডেভেলপ করার একটা সুযোগ পায়। নিকো পাস কিন্তু সেই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাইছে। অন্যদিকে আর্দা গুলার কিন্তু বসে ছিল না। হ্যাঁ, আর্দা গুলার বেশ একটা লম্বা সময় সে ইনজুরিতে ছিল, সেভাবে গেম টাইম পায় নাই, বাট এই সিজনের আর্দা গুলার কিন্তু পুরাই ডিফারেন্ট ক্যাটাগরি। এই সিজনের শুরু থেকে কিন্তু এমবাপ্পে গোলের পর গোল করার লামলাইট বেশি পাইলেও জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হচ্ছে কিন্তু আর্দা গুলার। কিন্তু এই আর্দা গুলার কিন্তু রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি ক্রিয়েটিভ ফোর্স এবং সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা কি পাস কিন্তু এই আর্দা গুলারের পার থেকে আসছে। এই আর্দা গুলার কি পজিশনে খেলতেছে, হয় 4-2-3-1-এর নাম্বার 9 কিলিয়ান এমবাপ্পের ঠিক পিছনের নাম্বার 10 পজিশনটায়, অথবা কোনো ম্যাচে রাইট উইঙ্গার হিসেবে শুরু করতেছে, কিন্তু রাইট উইঙ্গার হিসেবে শুরু করলেও সে সেন্টার চেপে আসতেছে এবং প্লে মেকিং করতেছে। এই আর্দা গুলার যেরকম গেম টাইম পাইছে সেরকম গেম টাইম কিন্তু জুড বেলিংহাম পায় নাই। এই কিলিয়ান এমবাপ্পে বলি, এমবাপ্পের পরে কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইনে এই আর্দা গুলারই কিন্তু জাভি আলোনসোর ফার্স্ট চয়েস। সেখানে জুড বেলিংহাম ইনজুরি থেকে ব্যাক করার পরেও কিন্তু সেভাবে গেম টাইম পাচ্ছে না যেভাবে আর্দা গুলার পাচ্ছে। যেই আর্দা গুলারের জন্য নিকো পাসকে রিয়াল মাদ্রিদ কোমোতে লোনে পাঠাইছিল, সেই আর্দা গুলার সাইন করা অবস্থাতেই কিন্তু রিয়াল মাদ্রিদ নিকো পাসকে ব্যাক করাইতেছে। এইটা ডেফিনেটলি নিকো পাস এবং আর্দা গুলার দুজনের জন্যই চ্যালেঞ্জ, যে একই পজিশনে দুইটা প্লেয়ারকেই এখন ফাইট করতে হবে তাদের প্লেস কনফার্ম করার জন্য। এখানে আর্দা গুলার আগায় থাকবে কারণ সে অলরেডি পারফর্ম করতেছে এবং গাজির এবং জাভি আলোনসোর সিস্টেমের সাথে সে ইউজ টু, যেটা নিকো পাস না। আর নিকো পাস কোমোতে ফেব্রিগাসের আন্ডারে কিন্তু মূলত মেন হিসেবে খেলে। সে প্রেসিং করতেছে, ট্র্যাক ব্যাক করতেছে, কিন্তু এট দ্য সেম টাইম পুরো মাঠ জুড়ে খেলতেছে। এবং কোমর খেলাটা আমি যদি দেখি তাহলে দেখবো যে কোমর ট্যাকটিক্সটা এরকম থাকে যে বেশি বেশি নিকো পাসকে বল দাও এবং নিকো পাস তার স্কিল, ড্রিবলিং, প্লে মেকিং এবং শুটিং দিয়ে কোনো একটা গোল বের করে নিয়ে আসবে, হয় নিজে গোল করবে না অন্যকে দিয়ে সে গোল করাবে। এখন এই নিকো পাস যখন রিয়াল মাদ্রিদে ব্যাক করবে আলোনসো সিস্টেমে, তখন দেখা যাবে যে তাকে কিন্তু সেই মেইন রোলের ম্যানের রোলটা কিন্তু সে পাবে না। তারা কিন্তু একটু স্যাক্রিফাইস করে খেলতে হবে। তাকে হয় আলোনসো যেই পজিশনে যেই রোলে খেলাবে, যেই রেসপন্সিবিলিটি খেলাবে, যে রেসপন্সিবিলিটি দিবে সেইটাই কিন্তু তারা সেভাবে পালন করতে হবে। এইটাই কিন্তু রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদের পলিসিটা হচ্ছে এরকম, তার এক্সিস্টিং প্লেয়াররা যদি পারফর্ম করতেও থাকে, সে যেটা করবে নতুন প্লেয়ারকে নিয়ে আসবে যাতে এই এক্সিস্টিং প্লেয়ারদের মধ্যে কম্পিটিশনটা বেড়ে যায় এবং তারা যেন তাদের লেভেলটা আপগ্রেড করার চেষ্টা করে। তো এইখানে ডাইরেক্টলি আর্দা গুলার এবং নিকো পাসের মতো কম্পিটিশনটা আরো বাড়ায় দেওয়া হবে।
এখন দুজনে কি মানে এরকম হবে যে আর্দা গুলারের জন্য নিকো পাস বেঞ্চ হয়ে যাবে, অথবা নিকো পাস এসে যদি ভালো করে তাহলে আর্দা গুলার বেঞ্চ হয়ে যাবে? এইখানে আনসারটা দেখতে হবে জাভি আসলে কেমনে খেলাইতেছে। আর্দা গুলার অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10 হইলেও জাভি কিন্তু প্রায় দেখা যাচ্ছে আর্দা গুলারকে একটু নিচে নামায় খেলাচ্ছে, নিচ থেকে প্লে মেকিংটা শুরু করাচ্ছে। এবং অনেক ম্যাচে দেখা যাচ্ছে যে কামাবিঙ্গা অথবা সুয়ামিনি হোল্ডিং ডিফেন্সিভ মিডফিল্ডার থাকলেও এই আর্দা গুলার তাল লেভেল নিচে আসতেছে, নিচে চলে আসছে, সেক্ষেত্রে প্লে মেকিং করতেছে। এবং জুড বেলিংহাম যদি স্টার্ট করে একই সাথে, বেলিংহাম কিন্তু সেভাবে নিচে থাকতেছে না, সে বেশিরভাগ টাইমে সে হাফ লাইনের উপরে পজিশন নিয়ে থাকতেছে। এরকম একটা সিচুয়েশন যদি, এরকম একটা সেটআপ যদি হয়, তাহলে ইন দ্যাট কেস বলা যায় যে আর্দা গুলার এবং নিকো পাস এট দ্য সেম টাইমে পিচে কোএক্সিস্ট করতে পারবে, যেখানে পাস একটু অ্যাডভান্স পজিশনে থাকবে, আর্দা গুলার একটু ডিপ পজিশনে থাকবে, এবং এট দ্য সেম টাইম দুইজনেই ভালো প্লে মেকিং করতে এবং চান্স ক্রিয়েশনে দুজনেই সমানতালে একটু কন্ট্রিবিউশন করতে পারে। লেফট ফুটেড অ্যাটাকার নিকো পাচের রিয়াল মাদ্রিদের কামব্যাক করা মানে রিয়াল মাদ্রিদের অন্য দুই লেফট ফুটেড অ্যাটাকার ব্রাহিম দিয়াজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর গেম টাইম কমে যাওয়া এবং তাদের প্রায়োরিটি লিস্টের নিচের দিকে চলে যাওয়া। কারণ নিকো পাসকে রিয়াল মাদ্রিদ এই জানুয়ারিতে কামব্যাক করাচ্ছে, তার মানে নিকো পাস অবশ্যই তাদের হাই প্রায়োরিটি এবং নিকো পাসকে অবশ্যই তারা গেম টাইম দেবে, এরকম একটা প্ল্যানিং থেকে কিন্তু তারা নিকো পাসকে ব্যাক করাচ্ছে। সো নিকো পাসকে গেম টাইম দেওয়া মানে ব্রাহিম দিয়াজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোর গেম টাইম কমে যাওয়া। এখন মাস্তান্তুনো এখন ইনজুরিতে আছে, তো ইনজুরিতে পড়ার আগেও সে স্টার্টিং 11-এ পজিশনটা হারাইছিল। আর ব্রাহিম দিয়াজ এই সিজনের শুরু থেকে সে কনফার্ম স্টার্টার না, কয়েকটা ম্যাচ আর কয়েকটা ম্যাচে স্টার্ট করছে, বেশিরভাগ ম্যাচে সাব হিসাবে খেলছে। এখন পাস একই সাথে পাস হয়তো বা দুজনের মতো ফরওয়ার্ড না কিংবা টাচ লাইনে খেলা উইঙ্গারও না, সে ম্যাক্সিমাম টাইম সেন্টারে চেপে থাকা প্লেয়ার, বাট সে কিন্তু একটা ভালো ওয়ার্ক রেট দেয়, যে ওয়ার্ক রেটটা কিন্তু জাভি পছন্দ করে। ইন দ্যাট কেস বলা যায় যে পাজের ইনক্লুশনে ব্রাহিম এবং মাস্তান্তুনোর গেম টাইম কমবে এবং তারা হয়তো বা ফিউচারে নেক্সট সিজনে প্ল্যানে নাও থাকতে পারে। এখন পাজ যে রিয়াল মাদ্রিদে ব্যাক করতেছে, তার গেম টাইম নিয়ে একটা আনসার্টেনিটি আছে, এবং সে কোমোতে যেই মেইন হিসাবে খেলা অ্যাডভান্টেজটা পাইতো সেটা সে রিয়াল মাদ্রিদে সে পাবে না। দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদে এসে সে কোমোর মতো গোল এসেছে সেভাবে তো কন্ট্রিবিউট করতেছে না, কারণ সে তার ফ্রিডম অনুযায়ী সে খেলবে না যেটা সে কোমোতে খেলতো। এইটার ইফেক্টটা আর্জেন্টিনাতে কিভাবে পড়তে পারে? নিকো পাস লাস্ট 1.5 সিজন ধরে যেভাবে পারফর্ম করে যেতেছে, তো এই পারফরমেন্সটা লেভেল অনুযায়ী তার কিন্তু 2026 বিশ্বকাপে তার স্পটটা কিন্তু কনফার্ম থাকে। এবং একটা আর্জেন্টিনা অলরেডি ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ উইনিং টিম হইলেও ওয়ার্ল্ড কাপটা ধরে রাখার জন্য তাদের এমন কিছু প্লেয়ার লাগবে যে প্লেয়াররা কিনা আগের বিশ্বকাপ স্কোয়াডে ছিল না এবং তারা বিশ্বকাপ জিতে নাই, যাদের মধ্যে একটা হাঙ্গার আছে যে না, আমরা যেহেতু বিশ্বকাপ জিতি নাই, তো আমাদের এবার নিজেদের জন্য বিশ্বকাপ জিততে হবে। তো এরকম একটা প্লেয়ার হতে পারে নিকো পাস, যে কিনা ট্যালেন্টেড এবং ফর্মে আছে এবং পারফর্মিং। এরকম একটা প্লেয়ার যদি বিশ্বকাপের ঠিক আগে এসে যদি তার গেম টাইম কমে যায়, তার ইফিসিয়েন্সি যদি কমে যায়, যে মেইনের ফ্রিডম না পাওয়ার জন্য, তাহলে কিন্তু এটা হয়তো স্কালোনির জন্য এই যে আর্জেন্টিনার যে স্কোয়াড সিলেকশনে এটা কিছুটা ইম্প্যাক্ট ফেলতে পারে। নিকো পাস যেই প্রায়োরিটিটা পাওয়ার কথা স্কালোনির কনসিডারেশনে, সেই প্রায়োরিটি তো হয়তো সে পাবে না যদি সে স্কোয়াডে থাকেও। এটা একটা হচ্ছে নেগেটিভ সাইড, যে নিকো পাসের ইফিসিয়েন্সিটা একটু কমে যেতে পারে। বাট পজিটিভটা কি হতে পারে? নিকো পাস লেফট ফুটেড অ্যাটাকার, আর আর্জেন্টিনার টিমে কিন্তু লেফট ফুটেড অ্যাটাকারের সংখ্যা অনেক বেশি, এবং সব লেফট ফুটেড অ্যাটাকাররা হয়তো স্কালোনি রাখবে না, বাট একজন ফিট থাকলে স্কালোনি কিন্তু তাকে রাখবে, এবং সেই নামটা হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি লেফট ফুটেড অ্যাটাকার এবং পাজও লেফট ফুটেড অ্যাটাকার, সো দুইজনের খেলতে হবে একই সাইডে একই সময়। এই মেসির সাথে খেলতে হইলে পাঁচকেও তার পজিশনে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিছু কমফোর্ট জোন থেকে বাইরে হইতে হবে। এইটা পাস কিভাবে আয়ত্ত আনতে পারে? এই আয়ত্ত আনতে পারে সে রিয়াল মাদ্রিদে আলোনসোর আন্ডারে আর্দা গুলারের সাথে খেলে। আর্দা গুলার আর নিকো পাস যদি পিচে একসাথে কোএক্সিস্ট করতে পারে, তাহলে বলা যায় যে ওয়ার্ল্ড কাপে ন্যাশনাল টিমে আর্জেন্টিনা হয়ে খেলার সময় মেসির সাথেও পাস একই সাথে পিচে কোএক্সিস্ট করতে পারবে এবং তারা নিজের মানায় নিতে পারবে। এই প্র্যাকটিসটা পাজের হয়ে যাবে রিয়াল মাদ্রিদে আর্দা গুলারের সাথে খেলার সময়। তো নিকো পাস ফাইনালি রিয়াল মাদ্রিদে ব্যাক করতেছে, সে রিয়াল মাদ্রিদে খুবই ডেডিকেটেড।
আশা করব সে জাবি আলোনসোর আন্ডারে একটা ভালো গেম টাইম পাবে এবং তাকে গেম টাইমের কথা ভেবে আসলে নিয়ে আসা হতেছে এবং সেই গেম টাইমটা পেয়ে সে কম্বোতে যে পারফরমেন্সটা দিত সেই পারফরমেন্সটা এইখানেও সে শো করবে এবং অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার হয়েও সে একটা ভালো সার্ভিস দিবে এবং টিমের সাথে সে মানিয়ে নিতে পারবে। এই আশা রেখে ভিডিওটা শেষ করতেছি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।